আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান আশিক। একই দিনে ইরান বলছে মধ্যপ্রাচ্যে হামলা করবে না, মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ক্ষমা চাইছে। আর সেই একই দিনে আবু ধাবির কাছে আমেরিকা আল ধাফরা সামরিক ঘাঁটিতে হামলা করে দিচ্ছে। বলছে মেনাব শহরের স্কুলে বোমা ফেলা বিমানগুলো এখান থেকেই উড়েছিল, তার বদলা নেওয়া হয়েছে। ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের মাটিতে আমেরিকার সামরিক ঘাঁটি বানিয়ে নিলে সৌদি থেকে কাতার পর্যন্ত কেউ আমেরিকা হয়ে যায় না, আর ইসরায়েলকে সাহায্য করার সুযোগ দিলে তার শক্তিও পাওয়া যায় না। ইরানের বিবৃতির পর ট্রাম্প কিভাবে বক্তব্য দিচ্ছে? ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন তাদের মাটি থেকে হামলা না হলে ইরানেও মধ্যপ্রাচ্যে হামলা করবে না। কিন্তু ট্রাম্প বললেন ইরানে আরও বড় হামলা হবে। ট্রাম্পের বক্তব্য থেকে স্পষ্ট হয় না যে আমেরিকা মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি থেকে হামলা করবে বলছে, নাকি ইসরায়েলের দিক থেকে হামলা করবে। যে দেশ বলছে সে আত্মসমর্পণ করবে না, সেই দেশ সম্পর্কে ট্রাম্প কিভাবে বলতে পারেন যে ইরান ক্ষমা চেয়ে নিয়েছে? ইরান ক্ষমা চেয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে, আমেরিকার কাছে না। ট্রাম্প বলেছেন হাজার বছরের ইতিহাসে ইরান প্রথমবারের মতো তার প্রতিবেশীদের সামনে হেরে গেছে, অথচ হার জিত এখনো নির্ধারিত হয়নি। ট্রাম্প নিজের কথা অনুযায়ী ইরানে ক্ষমতা পরিবর্তন হলে তবেই হার বলা যেত। সেই লক্ষ্য এখন ট্রাম্প ভুলে গেছে। ট্রাম্পের বক্তব্য বলে দিচ্ছে ইরানের ভয় তার মনে কতটা ঢুকে গিয়েছে। ইরান যদি মধ্যপ্রাচ্যের কাছে ক্ষমা চেয়েছে, সেই একই ইরান বলেছে স্ট্রেইট অব হরমুজ দিয়ে আমেরিকা ও ইসরায়েলের জাহাজ যেতে দেওয়া হবে না। যদি ইরান সত্যিই কিছু না হতো, তাহলে আমেরিকা এখনই স্ট্রেইট অব হরমুজ দিয়ে জাহাজ পার করিয়ে দিক। ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে গত সপ্তাহে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 28 ফেব্রুয়ারি 98টি জাহাজ যাচ্ছিল, 1 মার্চ 18টি, 2 মার্চ 7টি, 3 মার্চ 1টি, 4 মার্চ মাত্র 2টি। যুদ্ধের পর থেকে জাহাজগুলো কেবল ইরানের অনুমতিতেই হরমুজ প্রণালী পার হচ্ছে। ইরান শুধু এটুকুই বলেছে মধ্যপ্রাচ্য থেকে হামলা না হলে সেও হামলা করবে না। এতে কি ইরানের পরাজয় হয়ে গেল? ট্রাম্প বলেছেন উপসাগরীয় দেশগুলো তাকে থ্যাংক ইউ জানিয়েছে। তিনি বলছেন ইরান এখন তার মধ্যপ্রাচ্যের গুন্ডা নয়। কিন্তু এই বক্তব্য মনে করিয়ে দেয় মধ্যপ্রাচ্যের দেশগুলো কি আমেরিকার কাছে হাত পা জোরে মিনতি করছিল? ইরানের বিবৃতির পর কি মধ্যপ্রাচ্যের কোনো দেশ নিজের জায়গা থেকে এই ধরনের কোনো বিবৃতি দিয়েছে? ট্রাম্প বলেছেন ইরান এই প্রতিশ্রুতি দিয়েছে কারণ আমেরিকা ও ইসরায়েল তার উপর ক্রমাগত বোমা মেরেছে। তিনি বলেছেন ইরান আত্মসমর্পণ না করলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তবে একই ট্রাম্প সিএনএনকে বলেছেন ইরানের জনগণকে মুক্ত করা হচ্ছে, এই যুদ্ধের কখনোই লক্ষ্য ছিল না। তিনি বলেছেন অগণতান্ত্রিক ধর্মীয় নেতা ক্ষমতায় থাকলে তার কোনো আপত্তি নেই, শুধু আমেরিকা ও ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক আচরণ করতে হবে। এই বক্তব্যই বোঝা যাচ্ছে ট্রাম্প পিছু হটছেন। এর সাথে দেখতে হবে ইউএই এর আরবপতি আল হাফতুর গ্রুপের প্রতিষ্ঠাতা হলব আহমেদ আল হাফতুরের খোলা চিঠি। তিনি ট্রাম্পকে লিখেছেন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, সরাসরি প্রশ্ন, আমাদের অঞ্চলকে ইরানের সাথে যুদ্ধে টেনে আনার অধিকার আপনাকে কে দিয়েছে এবং কি ভিত্তিতে এই বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছেন? ট্রিগার টানার আগে কি কোলাটারাল ড্যামেজ কিভাবে হিসাব করেছিলেন আপনি? এবং ভেবেছিলেন কি যে এই সংঘাতে সবার আগে এই অঞ্চলগুলোর দেশগুলোর ক্ষতিগ্রস্ত হবে কিনা? এই অঞ্চলের মানুষদের জানার অধিকার আছে। এটা কি শুধু আপনার একার সিদ্ধান্ত, নাকি নেতানিয়াহু ও তার সরকারের চাপের ফল? আপনি গালফ কোঅপারেশন কাউন্সিল ও আরব দেশগুলোকে এমন বিপদে ঠেলে দিয়েছেন যা তারা বেছে নেয়নি। এই চিঠি বলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার ভূমিকা নিয়ে ভিন্ন মত কতটা গভীর। ইরানে হামলায় অনেকেই খুশি নন। সম্ভবত ইরান এই অনুভূতিকে কাজে লাগাতেই বলেছে মধ্যপ্রাচ্য থেকে হামলা না হলে সেও হামলা করবে না এবং মধ্যপ্রাচ্যের কাছে ক্ষমা চেয়েছে। ইরানের অনেক শহরে 7 মার্চ সকালে ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। সন্ধ্যা পর্যন্ত তেহরানে বিস্ফোরণের শব্দ আসতে থাকে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত রাতে তাদের 80টি জেট ইরানে 230টি বোমা ফেলেছে। খবর এসেছে রাশিয়া ইরানকে সহায়তা করছে। সিবিএস নিউজে আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের পরোয়া নেই, আমরা শুধু ইরানিদের পরোয়া করি।
যারা মনে করছেন তারা বেঁচে যাবেন। আমেরিকা এনার্জি কাউন্সিল নির্বাহী পরিচালক বলেছেন, দীর্ঘমেয়াদে এই যুদ্ধের সুবিধার কথা ভাবলে একদিন আমরা ইরানের তেল ভান্ডার সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করব। তাহলে কি ইরাক ও ভেনেজুয়েলার পর আমেরিকার নজর ইরানের তেলের দিকে? নিজেরাই জবাব দিচ্ছে। ইরান ঘোষণা করেছে তাদের ইউএই ও কুয়েতের রাডার সিস্টেম, জ্বালানি মজুদের ঘাঁটি এবং রানওয়ে ধ্বংস করে দিয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করা হয়েছে। লক্ষ্য ছিল প্রিন্স সুলতান এয়ারবেস। বাহরাইনের সামরিক ঘাঁটি খালি করতে হয়েছে। কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ইরান আমেরিকার ব্যয়বহুল ও শক্তিশালী সামরিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। প্রশ্ন হলো, এই দেশগুলোর জন্য ইরানের দাবি মিথ্যা প্রমাণ করা কি এতটাই কঠিন ছিল? নিজেদের ক্যামেরায় দেখিয়ে দিতে পারত, কিন্তু কই, আমেরিকার সামরিক ঘাঁটির ভেতর থেকে সিএনএন কতটুকু দেখাচ্ছে? এই স্পন্সরশিপের পেছনে একটাই কারণ, এই মুহূর্তে আমেরিকা দেখানোর মতো কিছু নেই। এর মধ্যে এটাও দেখুন, আমেরিকার হয়ে অস্ত্র বানানো কোম্পানিগুলোর ব্যবসা কতটা চাঙ্গা হচ্ছে। লকহিড মার্টিন, রেথিয়ন, প্যালান্টির এদের মুনাফা হতে চলেছে। ট্রাম্প নিজেই টুইট করে বলেছেন, লকহিড মার্টিনের সাথে কথা বলেছেন, অস্ত্র উৎপাদন 4 গুণ বাড়ানো হচ্ছে। ফোর্বস লিখেছে, যুদ্ধের কারণে বড় তেল কোম্পানিগুলো লাভবান হবে, কারণ তেলের বাজার বাড়ছে। জাতীয়তাবাদের নামে যা হচ্ছে, শেষমেশ তার শব্দ বের হয় অন্য কারো পকেট থেকে। আসুন বাংলাদেশের কথায় আসি। এই যুদ্ধের আঁচ বাংলাদেশেও পড়েছে এবং আরও পড়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি সংকট ও দাম বৃদ্ধি। বাংলাদেশ তার জ্বালানি তেলের একটা উল্লেখযোগ্য অংশ মধ্যপ্রাচ্যের থেকে আমদানি করে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তেলের আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশেও ডিজেল, পেট্রোল ও গ্যাসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়। এলএনজি আমদানিও ব্যয়বহুল হয়ে উঠেছে, যা বিদ্যুৎ ও শিল্প উৎপাদনে সরাসরি প্রভাব ফেলে। রপ্তানি ও শিপিং সংকট। মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে অনিশ্চয়তার কারণে শিপিং খরচ বাড়ছে। বাংলাদেশের পোশাক শিল্পের পণ্য ইউরোপ ও আমেরিকায় পাঠাতে বাড়তি সময় ও খরচ লাগছে। প্রবাসী আয়ে হুমকি। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেন। ইউএই, সৌদি আরব, কুয়েত, কাতার এই দেশগুলো সংঘাতে জড়িয়ে পড়লে বা অস্থির হয়ে উঠলে শ্রমিকদের কাজ যাওয়ার আশঙ্কা তৈরি হয়। রেমিটেন্স কমলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সরাসরি চাপ পড়বে। টাকার বিনিময় হার ও মুদ্রাস্ফীতি। আন্তর্জাতিক বাজারে তেল ও পণ্যের দাম বাড়লে আমদানি ব্যয় বাড়বে, ডলারের চাহিদা বাড়বে, টাকার মান আরও কমতে পারে। ইতিমধ্যে মুদ্রাস্ফীতির কষ্টে থাকা সাধারণ মানুষের উপর এর চাপ আরও বাড়বে। শেয়ার বাজার ও বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি। বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিদেশি বিনিয়োগকারীরা উদীয়মান বাজার থেকে সরে যান। বাংলাদেশের শেয়ার বাজারও এর প্রভাব পড়তে পারে। ইরান স্পষ্ট বলছে সে আত্মসমর্পণ করবে না। কিছু দেশ আলোচনার প্রস্তাব দিয়েছে। ইরানও শান্তি চায়, কিন্তু নিজের মর্যাদার সাথে আপোস করবে না। আজ একটি খবর এলো, ইরান দুবাই বিমানবন্দরে টার্গেট করেছে। বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম এই বিমানবন্দর কিছুদিন বন্ধ থাকার পর আংশিকভাবে চালু হয়েছিল। আজকে হামলার পর আবার বন্ধ হয়েছিল। অর্থাৎ ইরান এখনো দুবাইয়ের এয়ারস্পেস একরকম নিয়ন্ত্রণ করছে। গত 84 ঘন্টায় 1100-র বেশি বিমান উড়েছে, কিন্তু এটি দুবাই বিমানবন্দরের স্বাভাবিক সক্ষমতার তুলনায় অনেক কম। অস্ত্র কোম্পানিগুলো মুনাফা করছে, তেল কোম্পানিগুলো লাভবান হচ্ছে, আর সাধারণ মানুষ বাংলাদেশে হোক বা মধ্যপ্রাচ্যে চাপে পড়ছে। জাতীয়তাবাদের নামে যত চিৎকার হয়, সেই শব্দ শেষমেশ এই কোম্পানিগুলোর ভান্ডার ভরায়। ইরান একটি ভিডিও প্রকাশ করেছে, একটি গান, যেখানে ইরান দীর্ঘ লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত বলছে এবং ইসরায়েলকে শিক্ষা দেওয়ার কথা বলছে। এই যুদ্ধের ভেতরে আরেকটি যুদ্ধ চলছে। ট্যারিফ চাপিয়ে বেপরোয়া হওয়া ট্রাম্প এখন বোমা ফেলে অসহায় দেখাচ্ছে। যার সামনে সবাই হাঁটু গেড়েছে, সেই ট্রাম্পের সামনে ইরান দাঁড়িয়ে আছে। নেতানিয়াহু ব্যস্ত তার নিজের নির্বাচনী হিসাব-নিকাশে। ইতিহাস বারবার বলছে, ক্ষমতায় থাকার জন্য অনেক নেতা নিজের দেশকে ধ্বংস করে দিয়েছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সকলকে শুভকামনা।